1920 সালের সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ঢেউ আছড়ে পড়ল সমগ্র দেশে। বিদেশি দ্রব্য বয়কটের যে প্রতিবাদী সিদ্ধান্ত সেই অধিবেশনে নেওয়া হয়েছিল, সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ল দেশের আনাচে কানাচে সর্বত্র। গান্ধীজি কেশর-ই-হিন্দ পদক ফিরিয়ে দিলেন এবং সারা দেশ পরিক্রমা করতে লাগলেন। কখনো দীর্ঘ পথ পায়ে হেঁটেই পাড়ি দিলেন গান্ধীজি। ক্ষুধা ক্লান্তি কোনোটাই তাকে থামাতে পারল না। দেশের দুর্গম অঞ্চলগুলিতেও পৌঁছে গিয়ে বঞ্চিত নিপীড়িতের কথা শুনলেন গান্ধীজি। এই পর্বে তিনি সারা দেশ জুড়ে প্রায় শতাধিক জনসভা সংগঠিত করেছিলেন। গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে দেশের হাজার হাজার ছাত্র সেদিন সরকারি স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যোগ দিলেন। কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল কলেজের অধ্যক্ষ পদে যোগ দিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। কাশী বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া, গুজরাট বিদ্যাপীঠের মতন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও অসহযোগ আন্দোলনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সেই দিন। অসহযোগ আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, চিত্তরঞ্জন দাস, সি রাজাগোপালাচারী, সৈফুদ্দিন কিচলু এবং আসফ আলীর মতন প্রতিষ্ঠিত আইনজীবীরাও তাদের ওকালতি ছেড়ে আন্দোলনের শরিক হলেন। তিলক স্বরাজ তহবিলে প্রত্যাশার বেশি অর্থ সাহায্য জমা পড়তে লাগলো প্রতিদিন, প্রতি মুহূর্তে। দেশের সর্বস্তরের মানুষ অসহযোগ আন্দোলনে কোনো না কোনোভাবে নিজেকে নিয়োজিত করলেন। কৃষকরা নেমে আসলেন পথে, ছাত্র সমাজ সরকারি স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে আসলো। ঘরের মা বোনেরা তাঁদের গয়না গাটি তিলক স্বরাজ তহবিলে দান করে এই আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন। হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় হয়ে উঠল। এমনকি সাধারণ মধ্যবিত্ত সমাজ তাদের চাকুরি ছাড়লেন। ব্যবসাদাররাও অর্থনৈতিক বয়কটের পথে হাঁটলেন। জনগণের এই সর্বাত্মক অংশগ্রহণ থেকেই ব্রিটিশ শাসনের পতনের দিন গোনা শুরু হয়ে গিয়েছিল সেই দিন। এইভাবে আত্মত্যাগ এবং ঐক্যবদ্ধ পথ চলাকে ভিত্তি করেই গড়ে উঠেছে আমাদের ঐতিহ্যের পরম্পরা। সেই ঐতিহ্যকে যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে আজ। জয় হিন্দ।